হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 1-এর পেজ নাম্বার 15 থেকে ভিডিও পার্ট নাম্বার হচ্ছে 11 আমরা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার থেকে আজকে আমরা 40 থেকে করব, 40 নম্বর পয়েন্ট থেকে। কি বলেছে দেখো, বলছে আমি 47/8, 8/3, 5/11 এবং 9/7 মূলত সংখ্যাগুলি দশমিক সংখ্যায় প্রকাশ করি ও কি পাই দেখি, নিচে করি বলেছে। তাহলে ফার্স্ট অঙ্ক আমাদের প্রথমে নাম্বারিং করব 40-এর 47/8। এটাকে যখন আমরা করব তাহলে সুতরাং প্রথমে নেব 47 নিচে 8, তাহলে 8 দ্বারা আমাকে 47কে ভাগ করে দেখতে হবে। তাহলে দেখো আমরা 5 40, 6 48, 48 তো বসাতে পারবো না, আমরা 5 40 মানে ছোট সংখ্যা নিতে পারবো। বিয়োগ করব 7 নামবে, 8 তো নামানোর মতো কেউ নেই, আর এটা ছোট হয়ে গেল, তাহলে আমাকে দশমিকের সাহায্য নিয়ে শূন্য বসাতে হবে। আর এটা 64, তারপরে 8 9 72, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আর এটা 64 আমরা নেব, এখানে বসাবো 64। বিয়োগ করব 10 থেকে 4 বিয়োগ করলে হবে আমার 6, আর হাতের 1 এর সাথে যোগ হয়ে যাবে, তার মানে কত হয়ে যাবে, এটা যোগ করলে 7 হয়ে যাবে। আবার ছোট হয়ে গেল, আবার শূন্য নেব, এবার আর একটা 64 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 27 আমরা 56 নেব। 10 থেকে 6 বিয়োগ করলে 4, হাতের 1 এখানে, তাহলে 5 আর 1 6, এটাও মিলে গেল। এবার দশমিকের জন্য আমি শূন্য নেব, এবার দেখো মিলে যাচ্ছে যে 5 আসছে আমার 40। ওকে, দেখো ভাগ কিছুই থাকলো না, শূন্য। তাহলে এটাকে ভাগ করে আমরা কি পেলাম, যে 5.875। ওকে, এটাই উত্তর। আর আমাকে কি বলেছে, বলেছে যে মূল সংখ্যাগুলি দশমিক সংখ্যায় প্রকাশ করে কি পাই দেখি। তাহলে এটা পেলাম আমরা যে 5.875। ওকে, এর পরেরটা দেখো, পরেরটা কি বলেছে 8/3। তাহলে এটাকে আমরা করব 8/3। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এটা কত আসে দেখো, যে সুতরাং উপরে 8 নিচে 3, তাহলে 3 দ্বারা আমি 8কে যদি ভাগ করি তাহলে 3 অক্ষ 3, 3 দুগুণে 6, 3 3 9, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 দুগুণে 6। বিয়োগ করব, 8 থেকে 6 বিয়োগ করলে 2 পাবো। আর দেখো যেহেতু 3-এর চাইতে 2 ছোট, তাহলে দশমিক নিয়ে আমি শূন্য নেব এখানে। 3 6 18, 3 7 21, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 6 18 নেব। বিয়োগ করব, 18 থেকে 20 গেলে 2, দশমিক আছে, আবার শূন্য নেব, দেখো 20 বারবার আসবে, আবার 3 6 18, আবার যখন বিয়োগ করব আবার 2 নামবে, মানে এভাবে চলতেই থাকবে, তাই তো। তাহলে আমরা কি করব, এটাকে ডট ডট দেব, মানে এইভাবে চলতেই থাকবে, আর এই 2 বারবার আসবে। তার মানে এটা আমরা পাচ্ছি 2.666 ডট 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 এভাবে থাকবে। তাহলে এটাকে আমরা কিভাবে দিব, পৌনঃপুনিক দিয়ে কি স্টপ করে দেবো, মানে 2.6 লিখে এর উপরে পৌনঃপুনিক। পৌনঃপুনিক বলতে কি বোঝায়, এই 6 বারবার আসতেই থাকবে। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটা কি আবৃত দশমিক সংখ্যা, এটা কিন্তু আবৃত দশমিক সংখ্যা, এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। এটুকু আমরা জেনেছি কোনটা সসীম আর কোনটা আবৃত। ওকে, চলো নেক্সট পরেরটা দেখে নিই এবার। 5/11, তাহলে 40-এর 5/11, তাহলে সিমিলার অঙ্ক। তাহলে সুতরাং উপরে 5 নিচে 11, এটাকে যখন ভাগ করব, ভাগ তো প্রথমেই যাচ্ছে না, কেন 5 ছোট, 11 দিয়ে কী করে যাবে, তাহলে দশমিকের সাহায্য নিয়ে আমাকে শূন্য বসাতে হবে। তাহলে দেখো 5 11 তো 55, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে নিতে হবে, 4 11 44 বসাতে হবে। বিয়োগ করো, 10 থেকে 4 বিয়োগ করলে 6, হাতের 1 মানে এটা 5, দশমিক নিয়ে এটাকে শূন্য করব। 6 11 66 বসাতে পারবো না, তাহলে 5 নিতে হবে, 5 11 55, সবসময় কম বসাতে হবে। বিয়োগ করব, আবার 5 নামবে, তাই তো, কেন 55 থেকে 60 গেলে 5 হয়। আবার দশমিকের জন্য আবার শূন্য নেব, 4 11 44 করতে হবে, কেন 5 11 55 আমি করতে পারবো না, 4 11 44। আবার বিয়োগ করি, 4 থেকে 6 যেতে গেলে 10 লাগবে,
4 থেকে 10-এ পৌঁছাতে গেলে 6-এর প্রয়োজন, তাই তো? আচ্ছা, এখানে হাতের 1, আবার এভাবে দেখো আবার 60 আসলো, দেখো আবার 60 আসলো, তাই তো? 60 বলতে আবার কত দিয়ে করব? 4 একক 44 দিয়ে, মানে এভাবে চলতেই থাকবে। দেখো আরও আমি এখানে 4 বসাবো, না 5 বসাবো, তাই তো? 5 এগারো 55, এর নিচে আমরা 55 দেব। আবার 10 থেকে 5 বিয়োগ করলে 5, দেখো আবার ওই সংখ্যাগুলোই ব্যাগ আসছে, 0.4545, দেখো 45 45, মানে আবার 45 যাবে, আবার 45 আসবে, মানে এভাবে আসতেই থাকবে। তো বাকি সংখ্যাগুলো আমি লিখছি না, ডট ডট দিলাম। তাহলে এখানেও 5 আসবে, তারপরে কি আসবে? 4 আসবে, মানে এভাবে আসতেই থাকবে। তাহলে এটার যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে 0 আমি 0 ইচ্ছে মতো লাগাতে পারি সামনে, 4 5 4 5 ডট ডট, মানে এভাবে আবার 4 5 আসতে থাকবে। তাহলে এটাকে পৌনঃপুনিক আকারে দেখাতে হবে, 0.45। এই সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে, তাহলে 4-এর উপরে দশমিক, পৌনঃপুনিক, 5-এর উপরে পৌনঃপুনিক, কেন? 45 45 45 আসতে থাকবে। তাহলে এটা আমার উত্তর। এটাকে বলা হয় আবৃত দশমিক সংখ্যা। যেই সংখ্যাগুলো ভাগ চলতেই থাকে, শেষ হয় না, সেগুলোকে বলে আবৃত দশমিক সংখ্যা। ওকে, এরপরে একটাই আছে, দেখো 9/7। তাহলে 9/7 নাম্বারিং করি 40-এর 9/7। তাহলে সেমভাবে আমরা একই নিয়ম ফলো করব, উপরে 9 নিচে 7। দেখো এবার কিন্তু লফ বড় আছে, এটাতে লফ ছোট ছিল, তার জন্য আমাকে দশমিক নিতে হয়েছে, কিন্তু এখানে আমি দশমিক নেব না, কেন? যেহেতু আমার লফ বড়, তাহলে 7কে 7 দিই, 7 দুগুণে 14 বেশি হয়ে যাচ্ছে, বিয়োগ করে 7 8 9 2, এবার দশমিকের সাহায্য নিয়ে আমাকে শূন্য বসাতে হবে, কেন? যেহেতু 2 ছোট, এটাকে বড় করার জন্য 20 করব। 3 7 21 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 দুগুণে 14 করি। 10 থেকে 4 বিয়োগ করলে 6, হাতের 1 মানে এটা 2। আবার কি আসবে? আমার দশমিক আছে, তার বলে আমি শূন্য নেব। 7 8 56, আর এটা 64 বেশি হয়ে যাচ্ছে, 7 8 56 নিয়ে নিই। আবার বিয়োগ করি, 10 থেকে 6 বিয়োগ করলে 4, হাতের 1 মানে এটা 6 হয়ে যাচ্ছে। দশমিক তো আছেই, আমি শূন্য যতটা খুশি নিতে পারি, কিন্তু একই লাইনে নিতে পারবো না। ওকে, আবার দেখো এরপরে আমরা কি করব? 5 7 35 নিতে পারবো, 5 6 5 7 35, 5 8 5 7 35, 5 7 35, 6 7 42 নিতে পারবো না, তাই তো? তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতের 1 মানে এটা 4, আর দশমিক আছে, আমি আরেকটা শূন্য নেব। এভাবে চলো করতেই থাকি। আবার কত দিয়ে করব? যেহেতু 50 আসছে, তাহলে 7 7 49। ওকে, এবার 1 নামলো, 10 থেকে 9 বিয়োগ করলে 1, আবার শূন্য নিই। আবার কত বসাতে পারি? 7কে 7 বসাবো, 10 থেকে 7 বিয়োগ করলে আমার 3 হবে, আবার শূন্য। ওকে, এরপরে আবার 4 7 কত বসাবো? 28 29 30, দেখো 2 আসলো। 2 কোথায় আসলো? এই জায়গাটায়। যখন তখন এই 2 আবার রিপিট হবে। 2 এর পরে কে আসবে? 6 আসবে, 6 এর পরে কে আসবে? 4 আসবে, 4 এর পরে 5 আসবে, 5 এর পর 7 আসবে। ওকে, এইভাবে চলতেই থাকবে। তাহলে এই সংখ্যাটা কিন্তু চলতেই থাকবে। তাহলে এগুলো ডট ডট দিলাম। তাহলে এর রেজাল্ট আমরা কি পাবো? যে 1.285572851 4 ডট ডট ডট, বাকি সংখ্যাগুলো কিন্তু ভাগ চলতেই থাকবে। এটাকে শর্ট ফর্মে কি করে লিখবো? তার জন্য আমার পৌনঃপুনিক আছে ম্যাথমেটিক্সে 1.2855714। ওকে, এই দেখো এই শেষেরটাতে পৌনঃপুনিক দিলাম আর শুরুটাতে পৌনঃপুনিক দিলাম, কারণ 1 2 এর এখানে পৌনঃপুনিক দেবো, তাই তো? 20 হলে এখানে আমি পৌনঃপুনিক লাগাবো। তাহলে এটা কি ধরনের সংখ্যা? এটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা, উত্তর। এটার মানে কিন্তু টোটালটার উপরে পৌনঃপুনিক আছে। দেখো এটাকে অন্যভাবেও লেখা যায়, অন্যভাবে একটু লিখে দিচ্ছি তোমাদের। দেখো যে 1.2855714, আমি এইভাবে পৌনঃপুনিক দিচ্ছি, কিন্তু আমি এভাবেও দিতে পারি। দেখো বা দিয়ে
1.2 এর উপরে পৌনঃপুনিক, 8 এর উপরে পৌনঃপুনিক, 5 এর উপরে পৌনঃপুনিক, 7 এর উপরে পৌনঃপুনিক, 1 এর উপরে পৌনঃপুনিক, 4 এর উপরে। এটা দেখতে বাজে লাগছে তাই না, প্রত্যেকটার উপরে পৌনঃপুনিক। যেহেতু আমরা জানি যে এই সংখ্যাটা বারবার রিপিট হবে, তাহলে প্রথমটার উপরে পৌনঃপুনিক দেওয়া আর শেষেরটার উপরে পৌনঃপুনিক দেওয়া, তার মানে কিন্তু প্রত্যেকটার উপরে পৌনঃপুনিক আছে, বাকিগুলো দেয়নি, মানে এটা ব্র্যাকেটের মতো কাজ করে। হ্যাঁ, ব্র্যাকেটের মতো, ধরুন এখানে ব্র্যাকেট পড়ে গেল, মানে এই টোটালটার মধ্যেই পৌনঃপুনিক আছে। ক্লিয়ার? তোমরা কিন্তু যে কোনো সময় এটাই পাবে, যে কোনো অঙ্কতে এটা পাবে, প্রত্যেকটাতে কিন্তু থাকে না, ওটা তোমাকে বুঝে নিতে হবে যে প্রত্যেকটাতে পৌনঃপুনিক দেওয়া আছে। ওকে, বা থাকতেও পারে, তোমরা যে অনেক অঙ্কতে হয়তো দেখেছো যে প্রত্যেকটাতে পৌনঃপুনিক আছে, তাহলে ভালো কথা, যদি না থাকে তাহলে তোমাকে বুঝতে হবে। ওকে, তাহলে এই ছিল আমাদের এই কয়েকটা অঙ্ক, যে কয়েকটা অঙ্ক আমি সলভ করে দিলাম। চলো এবার নেক্সট দেখি কি বলেছে। আর পৌনঃপুনিক এটাকে বলে, আমি যেটা দেখালাম এটাকে পৌনঃপুনিক। স্পেলিংটা কেমন? পয় ঔকার দিনতান্ন, পৌন বিসর্গ আবার পৌনিক, পয় ঔকার দিনতান্নয় ঋষি ক, এটাই বলছিলাম, পৌন পৌনিক। ওকে, এই চিহ্নটাকে বলে। 2 এর উপরে যে থাকে, 5 এর উপরে থাকে, 7 এর উপরে থাকে, এই যে দিলাম এটাকে বলা হয় পৌনঃপুনিক। এরপরে দেখো 41 নাম্বারটা বলছে, আমি 0.5 এবং 0.49 এর উপরে পৌনঃপুনিক, এর মধ্যে সম্পর্ক কি আছে হিসাব করে দেখি। খুব সুন্দর অঙ্ক। ওকে, তাহলে আমরা 0.5, প্রথম যেটা আছে যে 0.5, এটাকে আমরা কিছুই করব না, যেহেতু 0.5 আছে, এটাকে আমরা সমান 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 দিতে পারবো না। ওকে, চলো এটাকে সূত্রাঙ্ক দিয়ে 0.5ই রাখলাম। আমার প্রবলেম হচ্ছে কোনটা, এই পৌনঃপুনিক মানে কি, তাহলে 0.49 এর উপরে পৌনঃপুনিক, এদের দুজনের মধ্যে যেহেতু সম্পর্কের কথা বলেছে, তাহলে এটাকে আমরা সর্বপ্রথম কী করব, পৌনঃপুনিকটাকে তুলে দেব। তাহলে পৌনঃপুনিককে যখন তুলব, তাহলে এই পৌনঃপুনিক, এই 9 এর উপরে পৌনঃপুনিক, তাহলে টোটাল সংখ্যা কত, 0 আর দশমিক বাদ চলে গেলে আমার 49 থাকছে। এখানে পৌনঃপুনিক কটা আছে, একটার উপরে পৌনঃপুনিক, তাহলে এখানে আমার একটা শুধু 9 হবে। দেখো, শুধু 9 এর উপরে পৌনঃপুনিক আছে, তার জন্য একটা 9 থাকবে নিচে। আচ্ছা দেখো, এটা ভাগ করার প্রয়োজন নেই, আমরা এমনিতেই পেয়ে যাচ্ছি যে 0.49। এটার মানে কি, এটার মানে হচ্ছে যে 0.4, এই 9টা আসতেই থাকবে, তাই না? এই 9টা, যেহেতু 9 এর উপরে পৌনঃপুনিক, তার মানে 9টা আসতে থাকবে, কতবার আসবে সেটা আমরা জানি না, আমরা ডট ডট দিলাম বাকিগুলো। তাহলে প্রথম দশমিকের পরে 2 ঘর নিই, সেটা কি 49, আর এখানে দশমিকের পরের সংখ্যাটা কি 5, ইচ্ছে মতো আমি কিন্তু 0 নিতে পারি। দেখো যে 0.5কে আমি লিখতে পারি 0.50, কেন, দশমিকের পরে 0 দেওয়া না দেওয়া সমান, যেহেতু আমি দুটো করে সংখ্যা নিচ্ছি, এখানে 49, তাহলে এখানে কি 50, তাহলে বড় কি হলো দশমিকের পরে, বা এটা যদি নাও নিতাম তবুও কিন্তু দশমিকের পরেরটাকে কি বলা হয়, দশাংশ, 5 কিন্তু বড়, আর এখানে দশমিকের পরের সংখ্যাটা কি 4, তাহলে এদের দুজনে বড় যদি বলি তাহলে সে কিন্তু এটাই বড়। তাহলে আমরা কি লিখব, যে আমরা লিখব এখানে এদের মধ্যে কি বলেছে যে সম্পর্ক কি আছে লিখে, তাহলে এটা হচ্ছে সসীম সংখ্যা, এটা হচ্ছে আবৃত সংখ্যা, তাহলে আমরা এটা লিখতে পারি যে 0.5। ওকে, সুতরাং 0.5 একটি সসীম দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। ওকে, আর আমার হচ্ছে 0.49 উপরে পৌনঃপুনিক, এটা কি সংখ্যা, এটি একটি আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা। ওকে, এদের মধ্যে এটাই সম্পর্ক, যে প্রথমটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা আর পরেরটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা। এটা বলতে পারি, বা এটা বলতে পারি যে এটা বড়, এটার চাইতে এটা বড়, তাহলে সেটা যদি করতে চাই তাহলে কি করব, তাহলে এভাবে বলতে পারি যে অন্যভাবে,
এটার উত্তর অন্যভাবেও দেওয়া যায়, যে অন্যভাবে আমরা এটা বলতে পারি যে 0.5 অপেক্ষা 0.49 কি বলো ছোট, সামান্য ছোট, সামান্য ছোট। কেন? এটা দশমিকের পর 4 49, আর এটা দশমিকের 50, বা এখান থেকেও বলতে পারি এটা দশমিকের পর 4, এটা দশমিকের পর 5, এটা দশমিকের পর 4, মানে সামান্য ছোট। ওকে, এটাও কিন্তু আমি উত্তর বলতে পারি। তোমরা দুইভাবে অ্যান্সার দিতে পারো। এটা বোঝা গেছে নিশ্চয়ই এদের দুজনের মধ্যে সম্পর্কটা। তো ভাগ না করেও আমরা খুব সহজেই এটা করতে পারি। চলো নেক্সট পেজ, চলো নেক্সট অঙ্ক দেখি কি বলেছে। এরপরে কি বলেছে একটু দেখে নিই, যে আমি অন্য যে কোনো সসীম দশমিক সংখ্যা এবং আবৃত দশমিক সংখ্যা নিয়ে একইভাবে দেখছি প্রতিটি সসীম দশমিক সংখ্যা এবং আবৃত দশমিক সংখ্যা মূলত সংখ্যা। এটা আমরা জানি যে প্রত্যেকটি দশমিক সংখ্যা সে আবৃত থাক আর সসীম থাক, সেটা কি মূলত সংখ্যা সর্বদা হবে। পেলাম মূলত সংখ্যাকে দশমিকে বিস্তার করলে সসীম দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা পাবো। অবশ্যই যে মূলত সংখ্যাকে হয়তো আমি সসীমে পাবো, নতুবা আবৃত দশমিক সংখ্যা পাবো। এবং একটি ভগ্নাংশ সংখ্যার দশমিকে বিস্তার সসীম দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা হলে সংখ্যাটি মূলত সংখ্যা হবে। 42 নাম্বার দেখো কি বলেছে, যে মূলত সংখ্যাকে দশমিকে বিস্তার করলে কি পাবো দেখেছি, কিন্তু অমূলত সংখ্যাকে দশমিকে বিস্তার করলে কি পাবো দেখি। অমূলত সংখ্যাকে যতগুলো করেছি আমরা দেখো প্রত্যেকটা কিন্তু মূলত সংখ্যা, তাই না? অমূলত সংখ্যাকে দশমিকে বিস্তার করলে অসীম অনাবৃত দশমিক সংখ্যা পাবো, অসীম পাবো। দেখো তাহলে এইগুলো ধরে কিন্তু কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন, যে অমূলত সংখ্যাকে দশমিকে বিস্তার করলে ড্যাশ পাবো। তাহলে কি লিখবো? অসীম অনাবৃত দশমিক সংখ্যা পাবো। নন টার্মিনেটিং অ্যান্ড নন রিকিউরিং, যেটাকে ইংলিশে বলছে, এবং যে সংখ্যার দশমিকের বিস্তার অসীম অনাবৃত দশমিক সংখ্যা সেই সংখ্যা অমূলত সংখ্যা। ওকে, যেমন আমরা জানি অমূলত সংখ্যা এইভাবে থাকতে পারে, পাই থাকতে পারে, √ওভার থাকতে পারে, √2 থাকতে পারে, √3 থাকতে পারে, √7 থাকতে পারে। একটি অমূলত সংখ্যা কারণ এটি অসীম বা অনাবৃত্ত, যেটা আবৃত্ত নয় তারই আরেক নাম হচ্ছে অনাবৃত্ত, মানে এটা চলতেই থাকবে। যে সংখ্যা চলতেই থাকে দশমিকের উপর সেটাকে বলা হয় অমূলত সংখ্যা। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পেজ। এবার দেখো আমি অমূলত সংখ্যা √2 ও √11 এর দশমিকে বিস্তার লিখি। পেজ নাম্বার 16-তে আছে। ভাগ পদ্ধতির সাহায্যে, এখানে স্পষ্ট বলে দিয়েছে ভাগ পদ্ধতির সাহায্য করতে হবে। তাহলে প্রথমে √2 যদি নিই, এটা কি করে ভাগ করব? তাহলে আমরা জানি বর্গমূলের একটা ভাগ বলে কিছু থাকে। তাহলে এখানে আমি হেডিং করছি যে বর্গমূলের ভাগ, এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট একটা। ওকে, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি যে বর্গমূলের ভাগ। এগুলো ক্লাস 7-এ ছিল আমাদের, বর্গমূলের ভাগ করব। ওকে, যেখানে কত দেওয়া আছে √2, ফার্স্ট অঙ্কটা যে নিই সেটা হচ্ছে √2, এটাকে রুট বলা হয়। তাহলে দেখো বর্গমূলের ভাগের নিয়মটা কি ছিল, যে এখান থেকে আমি শুধু 2 নেব, এটাকে ভাগ করব কত দ্বারা? সংখ্যাগুলো সবসময় মনে রাখবে যে 1 গুণন 1 সিরিজটা মনে রাখবে, দুটোই 1 থাকতে হবে, এককে 1। তারপরে একের পর আমি 2 নিব, যদি এখানে 2 নিই এখানেও 2 নিব, 2 দুগুণে 4, মানে একই সংখ্যা দিয়ে। যেমন 3 নিলে এখানেও 3 নিতে হবে, 3 থেকে কত 9, 4 নিলে 4 নিতে হবে, 4 4 16। বর্গমূলের ভাগের এই সিরিজটা মনে রাখতে হবে। তার মানে এখানে 1 বসালে এখানেও 1 বসাতে হবে, এখানে 2 বসালে এখানেও 2 বসাতে হবে, এখানে 3 বসালে এখানেও 3 বসাতে হবে। তাহলে দেখো এখানে যদি 2 বসিয়ে দিই, তাহলে 2 দুগুণে কত 4, 2 এর নিচে তো আমি বড় সংখ্যা নিতে পারবো না, তাহলে আমি কত নিব? 1 নিব। মানে প্রথম সিরিজটা দিয়ে করছি, দেখো এককে 1, আমি ছোট সংখ্যা নিব এককে 1। কেন? এখানে 4 লিখতে আমি পারবো না, কেন? যেহেতু উপরে ছোট সংখ্যা হয়ে যাচ্ছে, তাই না? এটা বিয়োগ করি, 2 থেকে 1 বিয়োগ করলে 1 নামলো, আর নামানোর মতো তো কেউ নেই। তাহলে কি করব আমরা? এরপরে আমরা জোড়া জোড়া সংখ্যা নেব। মনে রাখবে বর্গমূলের ভাগের ক্ষেত্রে জোড়া জোড়া সংখ্যা নামাতে হয়। একটা যদি দেখাই, যদি ধরে নাও 2 3 4 5 6, তাহলে এইভাবে জোড়া জোড়া সংখ্যা নেব।
ওকে, যেহেতু এখানে একটাই সংখ্যা ছিল তাহলে প্রথমে একটা সংখ্যা নিলাম, তারপরে জোড়াগুলো আমরা জানি না, দেখো তারপরে এখানে নেই, কোনো সংখ্যা নেই, তাহলে যেহেতু জোড়া জোড়া নামাতে হয়, আমাকে জোড়া জোড়া নামাতে হবে, তাহলে বাকি আমি দুটো জোড়া ধরনের শূন্য নিয়ে নিলাম। সেই সংখ্যা দুটো জানি না কি আছে, তাহলে আমি কি নেব, দুটো শূন্য নিয়ে নেব। আবার ভাগ করব। এবার দেখো একের ডবল এখানে আসবে, এটা যদি এক থাকে তার ডবল কি, ডবল বলতে কি বোঝায়, একের সাথে এক যোগ, তাহলে কত হবে, 2। এটা এক হলে এটা 2 হবে, এটা 2 থাকলে এটা 4 হবে। এবার দেখো এই 2 যে নিলাম, ভালোভাবে দেখবে, এই 2কে রাখলাম, এখানে একটা সংখ্যা নাও, এখানে একটা সংখ্যা নাও, মানে আমি বলতে যাচ্ছি এখানে যা সংখ্যা নেব এখানেও তাই সংখ্যা নেব, নিয়ে গুণ করে 100-র কাছাকাছি আসবো। তাহলে দেখো এই সংখ্যাটা যদি আমি 4 নিই, চলো পরে আরেকবার দেখছি, এখানে আমি 4 নিলাম, তাহলে এই জায়গাটা আমি 4 নেব, বলেছি জোড়া জোড়া সংখ্যা নিতে হবে। ওকে, তার জন্য এই নিয়মটা ফলো করতে হবে। তাহলে 4 4 16 6 হাতের 1, 4 দুগুণে 8 আর একে 9, 96। যদি 5 দিয়ে করতাম তাহলে কিন্তু বড় হয়ে যেত, সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা যদি 5 হয় তাহলে এটাও 5 হবে, কেন একে 4 লিখে একে 5 করতে পারবো না, দুটোই 5, মানে জোড়া জোড়াই চেঞ্জ হবে। 5 5 25, 5 হাত থাকলো 2, 5 9 10 11 12, 125। দেখো 100 নিচে 125 তো লিখতে পারবো না, তাই না, তাহলে আমাকে লিখতে হবে কত, 96। তাহলে দুটো 4, তাহলে এখানে একটা 4 হবে, আর একটা 4 চলে যাবে আমার এখানটায়। ক্লিয়ার? দেখো 100 থেকে 96, 96 থেকে ডাইরেক্ট 100 গুনতে পারি, কেন কাছাকাছি আছে, তো 96 97 98 99 100, মানে কত নামবে এখান থেকে, 4। আর নামার মতো কেউ নেই, দেখো তাহলে কেউ নেই, আমাকে জোড়া সংখ্যা নামিয়ে এটা করতেই যেতে হবে, তাই না, করতেই হবে। তাহলে আবার কি নেব, দুটো শূন্য নেব, আবার এটা দাগ দেব। দেখো এইটুক পর্যন্ত 24, এই যে আমার 24 আসছে। ওকে, তারপরে কি করলো, দেখো প্রথমটা নো চেঞ্জ, মানে প্রথম যে 2 আছে এটাকে আমি শুধু নামাবো, এটাকে চেঞ্জ করব না। এবার কি করব, দেখো এই 4-এর ডবল, এটা ডবল হয়ে গেছে অলরেডি 2, তার জন্য 2 নেমে গেছে, আর 2 আর ডবল হবে না। এই 4-এর ডবল, যেমন 1-এর ডবল 2 হয়েছে, তাহলে 4-এর ডবল কত হবে, 4 4 যোগ করলে, ডবল বলতে 4কে তুমি 2 দিয়ে গুণ করেও ভাবতে পারো, 4 দুগুণে 8, বা 4 যোগ 4 এটাও ভাবতে পারো, তুমি যেভাবেই ভাবো না কেন তোমাকে 8-এ আসতে হবে। এবার সংখ্যাটা হয়ে গেল 28। এবার আমার 28 এখানে যা নেব এখানেও তাই নিয়ে আমাকে 400-র কাছাকাছি আসতে হবে। ওকে, তাহলে 400-র কাছাকাছি আসবো। দেখো এখানে কত দিয়ে করেছে, 1 নিয়েছে, কেন এখানে যদি আমি 2 বসিয়ে দিই, 28 এখানে 2 এখানে 2, আমি বলেছি এখানে যা বসাবো এখানেও তাই বসাবো। এখন সংখ্যাটা কিন্তু আমার কি, 2 অঙ্কের সংখ্যা। তাহলে দেখো 2 দুগুণে 4, 8 দুগুণে 16 6, হাতের 1, 2 দুগুণে 4, 500 কত, 64, আর আমাকে কত, 400 লাগবে। ওকে, তাহলে আমরা কি করব, দেখো আমরা 2 দিয়ে গুণ করে কত পেলাম, 564, আর এখানে কত আছে, 400, তাহলে আমাকে 1 দ্বারা করতে হবে। না, এখানে 1 বসাতে পারবো না, সরি, এখানে 1, এখানে 1 বসাবো, ঠিকই আছে। তাহলে 1 দিয়ে যদি করি, যে 2 8, এখানে 1 বসালে এখানেও 1 বসাতে হবে, 1 অক্ষে 1, 8 অক্ষে 8, 2 অক্ষে 2, তার মানে 281। 281, দেখো আছে কিনা এটা, 281 আছে। বিয়োগ করব, 10 থেকে 1 বিয়োগ করলে 9, এখানে হাতের 1 আসবে, এটা হয়ে যাবে 9। 10 থেকে 9 বিয়োগ করলে এখানে 1, এখানে হাতের 1 আসবে, তাহলে এটা 3 হয়ে গেল, 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে কত হলো, 1 1 9। দেখো 1 1 9, আবার দুটো শূন্য কোথা থেকে আসলো, আমি বলেছি যে সংখ্যা নামাবো এটাকে বড় করার জন্য জোড়া সংখ্যা না দেবে, এখানে সংখ্যা নামানোর মতো কেউ নেই, তাহলে আমি সেই দুটো সংখ্যা কি নেব, 0 0 নেব। ওকে, কেন কি 119, 119-এর চাইতে 281 বড়। এবার দেখো এই 2 তো 2ই থাকবে, 2 চেঞ্জ হবে না, এই 8ও চেঞ্জ হবে না, 8ই নামবে, কিন্তু এই 1-এর ডবল এবার কত হয়ে যাবে, 2, মানে 282। দেখো 282 আছে কিনা, আছে 282। এবার কি করব, দেখো 282, এবার 11,900-র কাছাকাছি আসতে হবে। তাহলে দেখো 282, এখানে যেই সংখ্যাটা নেব এখানেও সেই সংখ্যাটা নিতে হবে। তাহলে এখানে এরা কত নিয়েছে, 4 নিয়েছে, তো চলো আমি একটু ওদের হেল্প নিই। 4 দিয়ে যদি গুণ করি, 4 4 16, 6 হাতের 1, 4 দুগুণে 9, তারপরে 4 8 32-এর 2, হাতে থাকলো 3, 4 4 দুগুণে 8, 9 10 11, তাহলে 11,900
296, এটা 11,900, ঠিকই আছে। তাহলে 11,296, দেখো 11,296 বসিয়েছে, তাহলে আমরাও বসাবো 11,296। এবার যদি বিয়োগ করি তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে 4, হাতের 1, এটা 10 হয়ে গেল, 10 10 মিলে গেল 0, এখানে হাতের 1 আবার আসবে, তাহলে এখানে যদি হাতের 1 আসে তাহলে এটা 3, 9 থেকে 3 গেলে এখানে 6 হবে, আই থিঙ্ক 6 হবে, দেখো 6 হবে এটা। ওকে, এটা আবার 11 11 মিলে গেল, তাহলে এটা 604, এটা 282। ও কত দিয়ে করেছি সেটা তো বসাইনি, 4 দিয়ে, তাই না? 4 দিয়ে, দেখো দুটো 4 দিয়েছি, তার জন্য এখানে 4 বসাবে, এখানে 4 বসাবো। তাহলে এবার 2824, এটা ছোট হয়ে গেল, তাহলে আবার দুটো শূন্য নাও। এবার দেখো এখানে 2 তো নামবে, 8 নামবে, আর 2 নামবে, এগুলো ডবল হয়ে গেছে। এবার 4-এর ডবল, মানে এটার ডবল হবে, 4-এর ডবল কত? 8। তাহলে দেখো 28 28 আছে কিনা, এই যে দেখো 28 28, আবার 2 দ্বারা এটাকে গুণ করেছে, এটাকে আবার 2 দ্বারা গুণ করো, 28 28কে 2 দিয়ে গুণ করে আমাকে 60,400-র কাছাকাছি আসতে হবে। ওকে, নিয়মটা বুঝে গেছো, এবার তোমরা নিজেরাই করবে। 8 দুগুণে 16 6, হাতের 1, 2 দুগুণে 4 একে 5, 8 দুগুণে 16 6, 2 দুগুণে 4 একে 5, তাহলে 5656। আর এখানে না, এখানে ভুল করলাম, ভুল হয়েছে, কেন বলো তো? 28 28, এখানে 2 বসালে এখানেও 2 বসাতে হবে, সেটা আমি বসাইনি। 2 দুগুণে 4, 8 দুগুণে 16 6, হাতের 1, 2 দুগুণে 4 একে 5, 8 দুগুণে 16 6, হাতের 1, 2 দুগুণে 4, 56,564। দেখো 56,564, ঠিক আছে, 56,564। আবার বিয়োগ করব, 10 থেকে 4 বিয়োগ করলে 6, এখানে হাতের 1 আসবে, 7 হয়ে যাবে, এটা 3 নামবে, আবার এখানে হাতের 1 আসবে, এটা 6 হয়ে গেল, 6 থেকে 14 যায়, 6 7 8 9 10 11 12 13 14, মানে 8 পাবো। হাতের 1 মানে এখানে 7 হয়ে যাবে, 7 থেকে 10 মানে 3। ওকে, আবার হাতের 1 মানে 6, 8 36, দেখো 8 36 আছে, 8 36। ওকে, তাহলে এখানে কত বসাবো, কত দিয়ে করেছি আমরা? 2 দ্বারা, তাই না? দুটো 2, তাহলে এখানে একটা 2 চলে আসবে, এখানে একটা 2 চলে যাবে। তাহলে এবার কার ডবল আসবে? দেখো এখানে শুধু 2-এর ডবল 4 হবে, তাই না? বাকি সংখ্যাগুলো কিন্তু নামতেই থাকবে। দেখো 28 28 4, দেখো আছে কিনা, এই যে 28 28 4। ওকে, আবার এই সংখ্যাটা বড় হয়ে গেল, 28,000, এটা হচ্ছে 3836, তাহলে একে বড় করার জন্য দুটো শূন্য আবার নিতে হবে সাহায্য। ওকে, এবার এটা হচ্ছে 38,3600 বা 3,83,600, এভাবে বলতে পারি। তাহলে এটাকে কত দ্বারা করব? দেখো এখানে একটু হেল্প নিয়ে আমরা 1 দ্বারা করেছি, তারপরে এটাকে 282411 দিয়ে করতে হবে, 2 দিয়ে করলে বড় হয়ে যাচ্ছে, 1 4 8 2 8 2, তাহলে এখানে বসাবো 2 8 2 8 4 1। এবার বিয়োগ করবো, তাহলে কত দ্বারা করলাম? 1, এখানে 1 বসালে এখানেও 1 বসা। এভাবে চলতে থাকবে, 10 থেকে 1 বিয়োগ করলে 9, এখানে হাতের 1 5, এটা 5 নামবে, আবার হাতের 1, এটা হয়ে যাবে 9, 9 6 15, 9 6 15 মানে 16, তাহলে এটা 9 হলে 16 পৌঁছাতে গেলে কত? 7 লাগবে, তাই তো? এখানে হাতের 1 আসবে, তাহলে এটা 3, এটা মিলে গেল, তাই তো? এটা মিলে গেল। ওকে, আর এখানে 0 0 1 0 0 7 হবে, আই থিঙ্ক যে 1 0 0, ঠিক আছে 1, কেন এটা মিলে গেছে 0, এটাও মিলে গেছে 0, কেন 3 থেকে 2 বিয়োগ করলে 1 হচ্ছে, 1 0 0 7 5 9 এটা। আর দেখো এখানে 28,000, এটা কত আসলো আমার? ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা বড়ই আছে, তাহলে আমরা কি করব? 1-এর ডবল। এবার দেখো 1-এর ডবল আমরা 2 নেব, এটাকে শুধু ডবল করব, আর বাকি সংখ্যাগুলো কিন্তু সেমই থাকবে। ওকে, অনেক বড় ভাগ। এবার কত দিয়ে গুণ করেছে? এই সংখ্যাটাকে দেখো 3 দিয়ে গুণ করেছে। ওকে, এই সংখ্যাটাকে যদি 2842, এটাকে 3 দ্বারা গুণ করব, শুধু 3 বসালে হবে না, দুটো করে 3 হবে, 3 3-কে 9, আর 3 দুগুণে 6, 3 4-এ 12, 2 হাতের 1, 3 8 24 25-এর 5, হাত থাকলো 2, 3 দুগুণে 6 7 8, 3 8 24-এর 4, হাত থাকলো 2, 3 দুগুণে 6 7 8, 84, জানি না ঠিক হয়েছে কিনা, 8485269, ওকে ঠিকই হয়েছে, 8485
269। আবার বিয়োগ করব, কত দ্বারা গুণ করলাম, এটাকে আমরা 3 দ্বারা, তাহলে এখানে 3 বসাতে হবে, এখানেও আমাকে 3 বসাতে হবে। এখানে আর বিয়োগ করেছে কি, হ্যাঁ করেছে, চলো বিয়োগ করে নিই। 9 9 মিলে গেছে, এটা 9 হয়েছে, হ্যাঁ 0। ওকে, না এখানে দুটো শূন্য নিয়েছে কেন, এটা হচ্ছে তোমার 1 2 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ওকে, দুটো শূন্য হেল্প নিতেই হবে, কেন এই পর্যন্ত সংখ্যাটা ছিল। তাহলে এটা কত, 28,000 না 2,82,842, আর এটা কত, 1 লক্ষ, হ্যাঁ 1,75,000, তাই না, না 1 লক্ষ না, 10,075, তাই 10,075, না 10,075 না, একক দশক শতক হাজার ওজন, মানে 1,07,000, না 1,07,59 ছিল। তাহলে 1,07,59, আর এখানে 2,82,000, 2 লক্ষ, ওকে 82,842। তাহলে এটা অনেক বড়, তার জন্য আমাকে দুটো শূন্য নিতে হবে। ওকে, তাহলে এই সংখ্যাগুলো কিন্তু এখানে বসবে না, সরে সরে আসবে, তাই না, এখানে আসবে 9, এখানে আসবে 6, ওকে, তারপরে আসবে 2, তারপরে আসবে 5, তারপরে আসবে 8। ওকে, আচ্ছা চলো, এটা আর আমি করছি না, তোমরা এটা করবে, বাকি একটু বুঝে গেছো নিশ্চয়ই, একটু ভাগটা দেখে নাও। ওকে, তোমাকে বোঝানোর জন্য তোমাদের এটা আমি করছিলাম। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের ভাগ একটু জানতে হবে তোমাদের, কিন্তু আসবে না, পরীক্ষায় আসবে না এই ধরনের ভাগ। ওকে, বর্গমূলের ভাগ, কিন্তু এটা তোমাদের জেনে রাখা ভালো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা এসেছে। এবার কি বলেছে দেখি আমরা, যেটা কি করে আসলো সেটা দেখালাম। তাহলে এই যে সংখ্যাগুলো আছে যে 1.4142 তাই না, এই সংখ্যাগুলো আমাদেরও আসছিল। এবার দেখো বলছে √2 √11 এই ধরনের অমূল্য সংখ্যাগুলি যথাক্রমে কি বলেছে দেখো, x² - 2 = 0, x² - 2 = 0, মানে আর এটা x² - 11, তাহলে এখানে করব অ্যাকচুয়ালি এটাকে করব x² - 2 = 0, এটাকে করব x² - 11, দেখো x² - 11 রুটটা লাগাবো = 0। এই ধরনের সমীকরণগুলির একটি করে বীজ, ওকে একটি করে বীজ, এই কি বলেছে দেখি, যে এই ধরনের পূর্ণ সংখ্যার সহগযুক্ত বহুপদী সংখ্যামালার সমীকরণের বীজদের বীজগাণিতিক বা বীজীয় অমূল্য সংখ্যা বলে। এটা একটু মনে রাখবে। এই ধরনের কিছু কিছু অমূল্য সংখ্যাকে দশমিকে প্রকাশ ভাগ পদ্ধতিতে করলাম, যেমন পাই, ইত্যাদি অমূল্য সংখ্যারা উপরের মতো পূর্ণ সংখ্যার সহগযুক্ত। তাহলে মনে রাখবে পাই আর কি কিন্তু অমূল্য সংখ্যা, এটা কিন্তু অনেক সময় আসে যে পাই কি সংখ্যা, পাই হচ্ছে অমূল্য সংখ্যা, যদি দেওয়া থাকে সেটাও অমূল্য সংখ্যা। সহগযুক্ত বহুপদী সংখ্যামালার সমীকরণের বীজ নয় এই ধরনের সংখ্যাদের অবীজীয় বা তুরীয় অমূল্য সংখ্যা বলে। এটাও একটু দেখে নেবে। এদের দশমিকে প্রকাশ করা কঠিন, পরে এদের দশমিকে প্রকাশ করার নিয়ম শিখব, কিন্তু সব অমূল্য সংখ্যার দশমিকে প্রকাশ অসীম বা অনাবৃত্ত। ওকে, অমূল্য সংখ্যা সবসময় অসীম হতেই হবে, মানে হবেই, অসীম হবেই, আর তার সাথে অনাবৃত্ত হবে, এটা মনে রাখবে। এটাদেরও কোশ্চেন আসে যে অমূল্য সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে ড্যাশ আসবে, তাহলে কি আসবে, অসীম না সসীম, তাহলে কি হবে, অসীম ও অনাবৃত্ত দুটোই হবে। ওকে, তাহলে এই পর্যন্তই থাকবে, এরপরে আমরা পার্ট 12-এ বাকি অঙ্কগুলো দেখে নেব। ওকে, তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে বর্গমূলের ভাগ। যারা জানো না তারা অবশ্যই এই ভিডিওটাকে দেখবে, আর বর্গমূলের ভাগ কী করে করতে হয় সেটা এখানে পুরো বেসিকটা আমি দেখিয়ে দিয়েছি। ওকে, এবার যে কোনো তোমরা বর্গমূলের ভাগেই পারবে যদি এটা দেখে নাও। তো এখানে আমি বাকিটা করিনি, একটু ভুল হয়েছে বলে এই সংখ্যাটা এখানে এই দিক থেকে বসাতে হবে। ওকে, তাইলে হয়ে যাবে এটা। ওকে, এখানে তোমাদের মধ্যে আরেকটা কোশ্চেন আসতে পারে মনের মধ্যে, যে এখানে 1 দশমিক আছে, দেখো 1 দশমিক, কিন্তু আমরা যে করলাম এখানে কিন্তু দশমিক নেই। তাহলে এটা কেন নেই, কেন কি আমাকে দশমিকটা নিতে হবে, যেহেতু আমি দুটো করে সংখ্যা ইচ্ছে মতো বসাতে পারি না, যেহেতু এটা বর্গমূলের ভাগ শিখছি, জোড়া জোড়া সংখ্যা হয়, দেখো 1 1 2 2 3 3 4 4 এভাবে 5 × 5, মানে যা আসবে জোড়া আসবে,
ঠিক আছে, একই সংখ্যা দুবার। তো আমরা এমনি ভাগের ক্ষেত্রে দশমিক দিয়ে কি নামাতাম, একটা শূন্য নামাতাম, কিন্তু বর্গমূলের ভাগের ক্ষেত্রে আমাকে একটা দশমিকের জন্য দুটো শূন্য আসবে। ওকে, দেখো প্রত্যেক একটা দশমিকের জন্য প্রত্যেকবারে কত করে শূন্য এসেছে, দুটো করে, ওই দশমিকের জন্য দুটো করে। কিন্তু এমনি নর্মাল ভাগে আমার একটা করে শূন্য আসে, কিন্তু বর্গমূলের ভাগের ক্ষেত্রে আমার দুটো করে শূন্য নামতে থাকবে, এটা মনে রাখবে। কখনো একবার যখন দেখবো যে এক দিয়ে করার পরেও সে বড় হয়ে যাচ্ছে, তখন এখানে আমাকে একটা শূন্য লাগিয়ে ভাগটা কমপ্লিট করতে হবে। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই কেন দশমিক? কেন কি, যেহেতু কোনো সংখ্যা দেওয়া নেই, তাহলে আমি ইচ্ছে মতো দুটো শূন্য বসাতে তো পারি, কিন্তু আমাকে তার জন্য একটা দশমিকের সাহায্য নিতেই হবে। ওকে, কেন বর্গমূলের ভাগে আমার সবসময় জোড়া জোড়া সংখ্যা আসে, তো একটা শূন্য নেব না, তার বদলে আমরা দুটো শূন্য নেব, দুটো করে শূন্য, দুটো করে শূন্য। ক্লিয়ার হয়েছে এবার? ওকে।